এসজি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। কিডন্যাপিং এর বুদ্ধিটা আমাদের মাথায় যখন এসেছিল তখন কাজটাকে মোটেই কঠিন বলে মনে হয়নি। আমরা তখন ইউএস এর দক্ষিণে অ্যালাবামা প্রদেশে। আমি আর আমার বিজনেস পার্টনার বিল ড্রিসকল হোটেলের সিঁড়িতে বসে আলোচনা করছিলাম কি উপায়ে চটপট বেশ কিছু টাকা হস্তগত করা যায়, যাতে আমরা নতুন কোনো জোচ্চুরির ব্যবসা ফেঁদে বসতে পারি। আচ্ছা, আমায় একটা কথা বলো স্যাম, আমাদের হাতে এখন কত ক্যাপিটাল আছে? দুজনের সঞ্চয় মিলিয়ে এই ধরো $600 মতো। আর ওয়েস্ট ইলিনয়েতে ভুয়ো প্রমোটারির যে প্ল্যানটা আমরা করেছিলাম সেটা শুরু করতে আর কত লাগবে? কিছু না হলেও $1,000-2,000 তো বটেই। কেন, কি করবে কিছু ভেবেছো নাকি? ভাবছি শহরের কোনো শাঁসালো ভদ্রলোকের ছোট ছেলে মেয়ে থাকলে তাকে কিডন্যাপ করব। কেমন হবে? বুদ্ধিটা খারাপ নয় বিল, কিন্তু কোনো বড় শহরের গণ্যমান্য কারোর বাচ্চাকে তুলে নিয়ে গেলে খুব হইচই হবে না? পুলিশও নিশ্চয়ই গা ঝেড়ে উঠে জোর কদমে তদন্ত করতে বাধ্য হবে যদি ধরা পড়ে যায়। আরে না না, বড় শহরে কে এসব ঝামেলা করতে যাবে? আমি বলছি মফস্বলের কথা। এই যেমন ধরো, এই যে সামিট নামের শহরটা ছোটখাটো নিরিবিলি, বড় বড় খবরের কাগজে সাংবাদিকরা চট করে যেখানে আসে না, পুলিশে জানাজানি হলেও বড় জোর দুটো ভুঁড়িওয়ালা কনস্টেবল আর কয়েকটা ঘুম কাতুরে ব্লাড হাউন্ডস ছাড়া আর কাউকে আমাদের পেছনে লাগাতে পারবে না। এরকম জায়গায় এমন একটা কাণ্ড সহজেই করা যায়, তুমি কি বলো? কথা মন্দ নয়। তাছাড়া এসব আধা শহর আধা গ্রামে এখনো বোধহয় অপত্য স্নেহ ইত্যাদি কিছুটা রয়ে গেছে। বড় শহরে তো শুনেছি আজকাল পরিবারের কেউ কারোর খোঁজই রাখে না। ঠিক 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 ঠিক, তাহলে এটাই করা যাক। এইবার বলো, সামিটেই যদি করি তাহলে কার বাচ্চাকে তোলা যায়? এখানে বড় লোক কে আছে? বড় লোক হ্যাঁ, বেন ডরসেট বলে একজনের নাম শুনেছি। বন্ধকি কারবার করে বেশ ফুলে ফেঁপে উঠেছেন গত কয়েক বছরে। বোধ হয় বছর 10 একটা ছেলে আছে। লোকজনের কথা শুনে মনে হয়েছে ভদ্রলোক বেশ ঘাঘু ব্যবসায়ী, হিসেবেও বটে, কিন্তু একমাত্র ছেলের জন্য $2,000 র্যানসাম দেওয়া তার কাছে কিছুই নয়। বেশি দর হাঁকলে ঝামেলার সম্ভাবনা বেশি, বুঝলে? আমাদের যতটা দরকার ততটুকুই চাইবো, ঠিক কিনা বেল? ঠিক ঠিক ঠিক। তুমি তাহলে আরো একটু খোঁজ খবর নাও বরং, কবে কিভাবে বাচ্চা ছেলেটাকে তোলা যায়। এইভাবে শুরু হয়েছিল এক আশ্চর্য অপহরণের কাহিনী। অনেক পরে বিল বলেছিল এই বুদ্ধিটা মাথায় আসার সময় নিশ্চয়ই আমরা সুস্থ ছিলাম না, কিন্তু তখন তো সেটা আমাদের জানার কথা নয়। শুনছেন ও হেনরির ছোট গল্প অবলম্বনে দ্য র্যানসাম অফ রেড চিফ। লেখক উইলিয়াম সিডনি পোর্টারকে আমরা চিনি তার ছদ্মনাম ও হেনরি দিয়েই। 19বিংশ শতাব্দীর আমেরিকান গল্প লেখকদের মধ্যে তার স্থান প্রথম সারিতে। 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গল্প মন ভালো করা হালকা মেজাজে লেখা। এখানে 2 কিডন্যাপার স্যাম ও বিল এক ধনী পরিবারের বাচ্চা ছেলে জনিকে অপহরণ করে, আর তারপরেই শুরু হয় মজাদার সব কাণ্ড কারখানা। দুষ্ট জনি কি পারবে কিডন্যাপারদের ফাঁদে ফেলে নিজেকে বাঁচাতে? জানতে হলে শুনতে থাকুন দ্য র্যানসাম অফ রেড চিফ। সামিট শব্দের অর্থ পর্বত শীর্ষ হলেও এই নামের শহরটা কিন্তু রুটির মতোই সমতল। অবশ্য কিছু দূরে ঘন সাইডার বনে ঢাকা একটা ছোটখাটো পাহাড় আছে বটে। তারই পেছন দিকের ঢালে একটা গুহার মধ্যে আমরা 2-3 দিনের জিনিসপত্র সব মজুদ রাখলাম। আমাদের শিকারকে সেখানেই লুকিয়ে রাখা হবে।
তারপর একদিন সন্ধেবেলা সূর্য ডুবে যাওয়ার পর ঘোড়ায় টানা একটা ছোট্ট হুড খোলা গাড়ি নিয়ে আমরা বেন ডরসেটের বাড়ির কাছে ওত পেতে বসে রইলাম। বাচ্চাটা রাস্তাতেই ছিল। উল্টো দিকের পাঁচিলের ওপর বসে থাকা একটা নাদুস নুদুস বেড়ালের দিকে ঢিল ছুঁড়ছিল। এই মোটকা, ওখানে বসে বসে প্যাট প্যাট করে চেয়ে আছিস কেন রে? যা ভাগ, দেখবি আমার টিপ দেখবি? হ্যালো লিটল বয়, হ্যাঁ আমাদের সঙ্গে এক ব্যাগ ভর্তি লজেন্স আছে, তুমি খাবে? আরে চলো, তোমায় ঘোড়ার গাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে এসো। বিল ছেলেটাকে লোভ দেখানোর জন্য মুখ খুলতে না খুলতেই একটা ইঁটের টুকরো সোজা এসে লাগলো তার চোখে। কেমন? আমার কাছেও লজেন্স আছে, এই দেখ, ভালো না? বাবা গো, এর জন্য পুরো ডরসেটকে আরো $500 দিতে হবে। ও এ কি দর্শি ছেলে রে ভাই। বিচ্ছুটাকে গাড়িতে তোলার সময় সে হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে বার দুয়েক আমাদের গায়ে কামড়ে দিয়ে যে লড়াইটা করলো, তাতে তার সঙ্গে একটা বুনো ভাল্লুকের তুলনা করাই যায়। অবশেষে অনেক ধস্তাধস্তির পর তাকে কোনো মতে গাড়ির মেঝেতে ফেলে আমরা সেখান থেকে কেটে পড়তে পারলাম। কিভাবে যে এত গোলমাল সত্ত্বেও কেউ আমাদের দেখতে পেল না, তা আমি আজও ভেবে পাই না। নিয়তিই বোধহয় আমাদের সুপথে ফেরানোর জন্য এই আয়োজন করেছিলেন। ছেলেটাকে পাহাড়ের গুহায় বিলের সঙ্গে রেখে আমি ঘোড়ার গাড়িটা 3 মাইল দূরের একটা ছোট্ট গ্রামে ফিরিয়ে দিতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি রণক্লান্ত বিল শরীরের বিভিন্ন ক্ষতের শুশ্রূষায় ব্যস্ত। গুহার মুখে একটা বড় পাথরের আড়ালে আগুন জ্বলছে, আর সেই আগুনে ফুটন্ত কফির পটের দিকে চোখ রেখে বসে রয়েছেন আমাদের মহামান্য অতিথি। তার লাল চুলে গোঁজা দুটো বাজ পাখির পালক, ফর্সা মুখে খেলা করছে দিগ্বিজয়ী দস্যুর পরাক্রম। বুঝলাম আমেরিকার আদিবাসী জনজাতির একজন গোষ্ঠীপতি সাজার চেষ্টা হচ্ছে। তিনি আমার দিকে একটা সরু গাছের ডাল তুলে বললেন, শুটকো মুখো শয়তান, কোন সাহসে তুই আমার ক্যাম্পে পা রাখিস? জানিস আমি কে? আমি রেড চিফ। পুরো ভ্যালির লোক আমার নামে থরথর করে কাঁপে, বুঝলি? বিল নিজের প্যান্টটা একটু গুটিয়ে আরো কয়েকটা কালশিটের পরিচর্যা করতে করতে বলল, এ তো তাও ভালো, এতক্ষণে মারামারি থামিয়ে খেলতে শুরু করেছে। আমরা এখন নেটিভ আমেরিকান সেজেছি। তাই? মানে আমি না, উনি আর কি। আমার নাম পাটকেল পিটার। রেড চিফের জঙ্গলে চোরা শিকার করতে গিয়ে ধরা পড়েছি। কাল ভোরে আমার মাথার উপর থেকে ছাল তুলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বুঝলে স্যাম? ওরে বাবা রে, এইটুকু ছেলের লাথিতে কি জোর রে বাবা। আরে এই যে শুটকো মুখো, তোমার নাম আজ থেকে পিটকেল বাজ। তুমি শত্রুর স্পাই। আমার দলের লোকেরা যুদ্ধ শেষে ফিরে আসার পর যেই না সূর্য ডুববে, তোমায় আমরা সঙ্গে সঙ্গে জ্যান্ত রোস্ট করব। বলাই বাহুল্য, ভদ্রলোক এই প্রথম পাহাড়ের গুহায় ক্যাম্পিং করার সুযোগ পেয়ে জীবনের শ্রেষ্ঠ সময় উপভোগ করছেন। এই অবস্থায় কে যে কাকে অপহরণ করেছে সেটা বোঝাই কঠিন হয়ে দাঁড়ালো। রাত্রে খেতে বসে মুখ ভর্তি বেকন, গ্রেভি আর পাউরুটি চিবোতে চিবোতে 10 বছরের কিশোর বিশ্ব সংসার সম্বন্ধে তার অপার কৌতূহল ও অগুন্তি প্রশ্নের বাণে আমাদের জর্জরিত করে দিল। ভাগ্যিস তোমরা আমার এখানে নিয়ে এলে। আমি আগে কোনো দিন ক্যাম্পিং করিনি, আমার খুব মজা হচ্ছে। জানো, আমার একটা পোষা বেজি ছিল। তাই নাকি? আরে এই তো, গত বছরে আমার বয়স ছিল 9। তাহলে এখন কত বলো বলো? কি করে বলবো? আমার কিন্তু স্কুলে যেতে একদম ভাল লাগে না। তোমাদের ভাল লাগে? বোঝো। জানো,
আমার বন্ধু চিমির পিসির খামারের সব ডিম ইঁদুরে খেয়ে নিয়েছিল একবার। আচ্ছা গেছি। আচ্ছা, এই জঙ্গলে কি সত্যি সত্যি নেটিভ আমেরিকানসরা থাকে? হ্যাঁ, আমার একটু গ্রেভি দাও না। আচ্ছা, এই গাছগুলো মাথা ধুলায় বলেই কি আমরা হাওয়া পাই? আমাদের 5টা কুকুর আছে জানো। বিটকেল, এই বিটকেল, কি? পাটকেলের নাকটা তো লাল কেন বলো তো? কি বলছো বলো? জানো, আমার বাবার অনেক টাকা। এটাও জানবো না। এই দেখো দেখো, আজ আকাশে কত তারা ফুটেছে। তারাগুলো কি গরম? না না, ঠান্ডা। হাত দিয়ে ধরা যায়। জানো না? আমি জানি না। তাহলে বলো তো, কমলা লেবু কেন গোল? স্যাম, কাকাতুয়া কথা বলে, কিন্তু বাঁদর আর মাছ কেন বলে না? বলো বলো, আরে বলো না, বলো না। হ্যাঁ ঈশ্বর, তোমরা কিচ্ছু জানো না। গুহায় যে শোবে, বিছানা কোথায়? এক নাগাড়ে এসব বকতে বকতে মাঝে মাঝেই আবার তার খেয়াল হয় যে সে এখন একজন দুর্ধর্ষ আদিবাসী যোদ্ধা। তখনই সে লাঠিটা হাতে নিয়ে গুহার মুখে গিয়ে দেখে তার বন্দি গুপ্তচর বিটকেলবাজকে, অর্থাৎ আমাকে নিয়ে যাওয়ার জন্য শত্রুরা আসছে কিনা। থেকে থেকে তার উৎকট রণহুঙ্কারে আরেক বন্দি চোরা শিকারী হাড়গিলে পিটারের আত্মারাম খাঁচা ছেড়ে বেরিয়ে পড়ার উপক্রম করে। সত্যি বেচারা বিলকে খুদেটা শুরু থেকেই খুব চাপে রেখেছে। আমি সাহস করে বললাম, মাননীয় রেড চিফ, আপনি কি বাড়ি যেতে চান? এ মা, কেন? এখানেই তো দিব্যি আছি, আবার বাড়ি কেন? বাড়িতে কোনো মজা নেই, স্কুলে যেতে হয়, আমার একটুও ভালো লাগে না। আমার এই রকম বাইরে ক্যাম্পিং করতে ভালো লাগে। সত্যি করে বলো তো বিটকেল, তুমি আমায় ঘুমের মধ্যে বাড়িতে রেখে আসবে না তো? এক্ষুনি না, এখন কিছুদিন আমরা এই গুহায় থাকবো। তাই? তাহলে তো দারুণ হয়, কি মজা কি মজা। এই করতে করতে রাত 11টা বেজে গেল। আগে থেকেই চাদর, কম্বল, গদি ইত্যাদি এনে রাখা ছিল। গুহার মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লাম। দোর্দণ্ড প্রতাপ রেড চিফ বিড়াল ছানার মতো গুটি সুটি পাকিয়ে রইলেন আমার আর বিলের মাঝখানে। তাতে অবশ্য তার দাপটে কিছুমাত্র ভাটা পড়ল না। থেকে থেকেই লম্ফঝম্প করে তিনি আমাদের পাক্কা 3 ঘন্টা জাগিয়ে রাখলেন। যখনই তার মনে হয় গুহার বাইরে চোর ডাকাত ঘোরাফেরা করছে, তখনই আমাদের কানের কাছে চিৎকার করে ওঠেন, অথবা সেই গাছের ডাল অর্থাৎ তার মূল্যবান রাইফেলটি বাগিয়ে প্রবল হাঙ্গামা বাঁধিয়ে দেন। এই যে বিটকেল, এই যে পাটকেল, শুনতে পাচ্ছ আওয়াজটা? শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলেছে। আমাদের দুর্গকে রক্ষা করার জন্য তৈরি থাকো। শেষ দিকে আমার চোখে একটু ছেঁড়া ছেঁড়া ঘুম নেমে এলো বটে, তবে সেখানেও কি শান্তি পাওয়ার জো আছে? স্বপ্নে দেখলাম আমাকে এক লাল চুলওয়ালা ভয়ঙ্কর জলদস্যু অপহরণ করে একটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে আর অট্টহাস্য করছে। শেষ রাতে ঘুম ভাঙল বিলের অদ্ভুত আর একটানা আর্তনাদে। এইবার দেখো কিভাবে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে কি করি। ঠিক কিভাবে সেই অপার্থিব শব্দের ব্যাখ্যা করা যায় আমি জানি না। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া মেয়েরা ভূত বা শুঁয়োপোকা দেখলে যেমন এক প্রকার অশ্রাব্য চিৎকার করে থাকে, অনেকটা সেই রকম। নির্জন পর্বত কন্দরে একজোড়া মুষ্কো গোঁফওয়ালা কোনো শক্ত সমর্থ পুরুষ মানুষের বাকযন্ত্র থেকে সেই রকম আওয়াজ বেরোলে তা যে কেমন নারকীয় শুনতে লাগে তা সেই দিন বুঝেছিলাম। কিন্তু ব্যাপার কি? উঠে বসে দেখলাম ডাকাতটা আমার বন্ধুর বুকের ওপর উঠে বসে খ্যাঁক খ্যাঁক করে হাসছে। তার একটা হাত বিলের চুলের মধ্যে, আরেকটা হাতে ধরা আমাদেরই ছুরি, যেটা দিয়ে কাল রাতে বেকনের স্লাইস কেটেছিলাম। পাটকেল পিটার, তোর মৃত্যুদণ্ডের সময় হয়েছে। আয়
এবার তোর মাথার ছাল তুলে বটেই তো, সূর্যোদয়ের সময় তো চোরা শিকারীর শাস্তি পাওয়ারই কথা ছিল। তখন ভেবেছিলাম সেটা কথার কথা, ছেলে মানুষের খেলার অঙ্গ, কিন্তু এ যে দেখছি সত্যি সত্যি মানুষ মারার তোড়জোড় করছে। আমি তার হাত থেকে ছুরিটা নিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে কোনো মতে আবার শুইয়ে দিলাম। কিন্তু বিল সেই যে চোখ খুলল, তারপর থেকে যতক্ষণ বাচ্চাটা আমাদের সঙ্গে ছিল ততক্ষণ একবারও চোখ বন্ধ করার দুঃসাহস দেখায়নি। ভয়ে সাদা হয়ে যাওয়া মুখে ফ্যাল ফ্যাল করে ওপরের দিকে চেয়ে শুয়ে রইল বেল। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার আগেই যেন তার শরীর কাঠ হয়ে গেছে। একটু বাদে আমার বোধহয় একটু ঝিমুনি মতো এসে গিয়েছিল, কিন্তু সেই ঘোরের মধ্যেই হঠাৎ মনে পড়ে গেল আমার চরিত্র বিটকেলবাজেরও আজ সূর্যোদয়ের সময় জ্যান্ত রোস্ট হওয়ার কথা আছে। খুব যে ভয় বা চিন্তা হচ্ছিল তা নয়, তবু কেন জানি না চুপচাপ উঠে বসলাম। পাথরে হেলান দিয়ে যখন পাইপ ধরাচ্ছি, বিল জিজ্ঞেস করলো, কি হলো স্যাম? হ্যাঁ, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আমি হ্যাঁ, আমার আমার কাঁধে কেমন করে যেন একটা ব্যথা হয়েছে, নিশ্চয়ই শোয়ার দোষে। ভাবলাম উঠে বসে থাকলে হয়তো ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা! তুমি ভাবছো তোমাকেও শয়তানটা জ্যান্ত পুড়িয়ে মারবে, তাই তোমার ঘুম উড়ে গেছে। আরে ঠিকই তো, হাতের কাছে দেশলাই থাকলে ও যে সত্যি তাই করতো তাতে সন্দেহ নেই। ঈশ্বর, কি বিপদেই না পড়লাম। আচ্ছা স্যাম, হ্যাঁ, সত্যি করে বলো, তোমার মনে হয় এইরকম একটা অসহ্য বাঁদরকে ফিরে পাওয়ার জন্য কেউ একটা টাকাও দিতে চাইবে? নিশ্চয়ই দিতে চাইবে। এই ধরনের ছেলেরা বাড়ির লোকের আদরেই তো বাঁদর হয়। যাই হোক, তুমি আর চিফ বরং উঠে ব্রেকফাস্টের ব্যবস্থা করো, বুঝলে? আমি একটু ওপর থেকে শহরের পরিস্থিতিটা দেখে আসি। স্যাম! পাহাড়ের মাথায় উঠে সমতলের দিকে চোখ ফিরিয়ে দেখলাম শান্ত সামিট শহর চিরকালই যেমন নিশ্চিন্তে পড়ে পড়ে ঝিমোয়, আজও তার অন্যথা হয়নি। মোটেই দলে দলে মানুষ লাঠি সোটা নিয়ে পথে পথে বদমাইশ কিডন্যাপারদের খুঁজে বেড়াচ্ছে না, বা নদীতে ডুবুরি নামিয়ে দেখছে না ছেলেটা ডুবে টুবে গেল কিনা। অভিভাবকদের উদ্বেগ বা পোস্টম্যানদের ব্যস্ততার চিহ্ন মাত্র নেই কোথাও। শুধু একজন চাষি একটা খচ্চর নিয়ে নিজের জমিতে কাজ করছে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই এখনো কেউ টের পায়নি যে নেকড়েরা খামার থেকে একটা ছাগল ছানা তুলে নিয়ে গেছে। তাই যদি হয়, ঈশ্বর নেকড়েদের রক্ষা করুন। গুহায় ফিরে দেখলাম বিল একদিকের দেওয়ালে পিঠ দিয়ে বসে ঠক ঠক করে কাঁপছে, আর চিফ হাতে একটা ছোটখাটো নারকেলের মতো পাথর নিয়ে তাকে ভয় দেখাচ্ছে। এত বড় সাহস আমার গায়ে হাত তোলা! জানিস আমি কে? আমি জঙ্গলের রাজা, এক্ষুনি এর শাস্তি হবে। আয়, তোর মাথাটা পাথর দিয়ে গুড়িয়ে দিই। ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, আমায় বাঁচাও! স্যামই বা কোথায় গেল? এখনো আসছে না কেন? আচ্ছা আচ্ছা, আমি আপনার সব কথা শুনে চলবো চিফ। আপনি শুধু ওই 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 আপনার হাতের পাথরটা রেখে দিন, কেমন? আমি চুপি চুপি ছেলেটার পেছনে গিয়ে তার হাত থেকে পাথরটা টুক করে তুলে নিলাম। এই কে? এই যে বিটকেল, ও আমায় মেরেছে জানো। দাও আমার পাথরটা দাও, এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। এই জানোয়ার ছেলে, একদম মিথ্যা কথা বলবি না। স্যাম, স্যাম ফুটন্ত জল থেকে একটা আলু তুলে আমার জামার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সেইটা যখন পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, তখন আবার লাথি মেরে গরম আলুটাকে আমার চামড়ার উপরে চটকে দিল। আমি আর থাকতে না পেরে দিয়েছি আচ্ছা করে কানটা মুলে। স্যাম, স্যাম, তোমার কাছে কি বন্দুক টন্দুক কিছু আছে? থাকলে আমার শিগগিরই দাও ভাই, না হলে তো আমি আর বাঁচবো না। দুপক্ষের অভিযোগ শুনে অবশেষে আমাকেই মধ্যস্থতা করতে হলো। ছেলেটা তখনকার মতো একটু শান্ত হলো বটে, কিন্তু বিলকে এত সহজে নিষ্কৃতি দেওয়ার কোনো ইচ্ছে ওরা আছে বলে মনে হলো না। তোকে আমি ছাড়বো না পাটকেল,
রেড চিফের গায়ে হাত তুলে পার পেয়ে যাবে এমন লোক এখনো জন্মায়নি। খুব সাবধান। ব্রেকফাস্টের পর দস্যুটা পকেট থেকে এক টুকরো চামড়া আর কি সব সুতো টুতো বের করে গুহার বাইরে চলে গেল। বিল বলল, আবার কোথায় যাচ্ছে? এই স্যাম, পালিয়ে টালিয়ে যাবে না তো? ও নিয়ে ভেবো না, ইনি ঠিক ঘরের মধ্যে আটকে থাকার মানুষ নন, বুঝলে। এমন ক্ষণজন্মা মহাপুরুষদের হাত পা ছড়িয়ে চলাফেরা করার জন্য এই পাহাড় জঙ্গল গুহাই ঠিক আছে, বুঝলে। ও তা যা বলেছ। এই কিন্তু এবার একে নিয়ে করবোটা কি স্যাম? র্যানসামের ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে হবে। যতদূর দেখলাম সামিটে এখনো পর্যন্ত ব্যাপারটা নিয়ে কোনো শোরগোল শুরু হয়নি। মনে হয় কেউ এখনো জানেই না যে বিচ্ছুটা উধাও হয়েছে। নিশ্চয়ই ভাবছে কোনো বন্ধু বা প্রতিবেশীর বাড়িতে রয়েছে। যাই হোক, পরপর দুদিন এই ঝঞ্ঝার অনুপস্থিতি কারণ না কারোর চোখে পড়বেই। কাজেই আজ থেকে হয়তো খোঁজাখুঁজি শুরু হবে। $2000 চেয়ে ওর বাবাকে একটা চিঠি লিখে আজ রাতেই পৌঁছে দিয়ে আসবো। ঠিক এই সময় বাচ্চাটা কাছেই কোথাও যেন গরিলার মতন একটা রণহুঙ্কার ছাড়লো। ভালো করে তাকিয়ে দেখি আমাদের রেড চিফ তার পকেটের সরঞ্জাম দিয়ে ইতিমধ্যেই একটা গুলতি বানিয়ে ফেলেছেন, আর সেটাকেই মাথার ওপর তুলে প্রবল পরাক্রমে ঘোরাচ্ছেন। বিপদটা আঁচ করে আমি ঠিক সময় মাথা সরিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু বিলের ওপর ভাগ্যদেবী বড্ড বেশি অপ্রসন্ন দেখা গেল। গুলতি দিয়ে মক্ষম টিপ করে ছোঁড়া একটা ডিমের মতো বড় ঢিল ওর বাঁ কানের নিচে এসে লাগলো। বন্ধুর মুখ দিয়ে যে ছোট্ট শব্দটা বেরোলো, তা ব্যথার প্রকাশ নাকি বিধাতার হাতে আত্মসমর্পণের দীর্ঘ নিঃশ্বাস, তা ঠিক বুঝতে পারলাম না। সামনেই আগুনের ওপর ফ্রাইং প্যানে জল ফুটছিল বাসন মাজার জন্য। ঢিলের আঘাতে বিল হুমড়ি খেয়ে গিয়ে পড়ল তার মধ্যে। বিল, এই বাচ্চা দাঁড়া, তোকে পরে দেখছি। বিল, বিল তুমি ঠিক আছো? দাঁড়াও দাঁড়াও, আমি আমি জল আনছি। বলেছিলাম না সাবধানে থাকবি। কেমন হলো তো? আর আমার কান মুলবি। পরের আধ ঘন্টা ধরে আমি বিলের মাথায় জল ঢেলে গেলাম। একটু সুস্থ হয়ে সে কেমন একটা ঠান্ডা গলায় বলল, স্যাম, তুমি জানো বাইবেলের কোন চরিত্রকে আমার এখন সবচেয়ে ভালো লাগছে? কিং হেরোডকে। সে কি করেছিল মনে আছে? রাজ্যের সমস্ত বাচ্চাদের মেরে ফেলার আদেশ দিয়েছিল। এই বিল, তুমি একটু শান্ত হও ভাই, এখন তোমার মাথা কাজ করছে না। আরে ঠিক হয়ে যাবে, এই তো আর একটা দিন। একটা দিন? একদিনে আমি কি আর বাঁচবো? ওকে স্যাম, তুমি উঠে পড়লে কেন? কোথায় যাচ্ছ? আমায় ছেড়ে যেও না ভাই, দোহাই তোমার। আরে চিঠিপত্রের ব্যবস্থা করতে হবে তো নাকি? কিচ্ছু হবে না, তুমি থাকো, আমি ওকে বকে দিচ্ছি। সত্যি বলছো? এই আমায় এখানে রেখে চুপচাপ কেটে পড়বে না তো? এত বড় ধাড়ি একটা লোকের এই করুণ অবস্থা দেখে মায়াই হলো। বাইরে বেরিয়ে ছেলেটাকে ধরে আচ্ছা করে ঝাঁকিয়ে বললাম, এই বাচ্চা, আর এক বড় যদি এমন বাঁদরামো করেছিস, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বাড়িতে ফেরত দিয়ে আসবো। চুপ করে বসে থাকবে একদম। ঠিক আছে, আমি তো শুধু মজাই করছিলাম। সত্যি সত্যি কি আর পাটকেলকে মারতে চেয়েছি? কিন্তু তুমি বলো, ও কেন আমায় তখন মারলো? আবার বেশ, আমি ভালো হয়ে থাকবো, কিন্তু আমার দুটো শর্ত আছে। আবার শর্ত? কি শুনি? আমার বাড়ি দিয়ে আসা যাবে না, আর ব্ল্যাক স্কাউট খেলতে দিতে হবে। ব্ল্যাক স্কাউট? সে আবার কি খেলা? আমি ওসব জানি না, ওসব তুমি বিলের সঙ্গে বুঝে নাও। তিনিই আজ তোমার খেলার সাথী। আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি। চলো চলো চলো, পাটকেলের সঙ্গে ভাব করে নেবে, চলো। হাতটা বাড়াও। হ্যাঁ, এই তো। পাটকেল, তুমিও হাতটা বাড়াও। এই নাও।
হ্যাঁ, এই তো হ্যান্ডশেক হয়ে গেল, আর কোনো দুষ্টুমি নয়, জেন্টলম্যানস এগ্রিমেন্ট। দুষ্টুমি করলেই কিন্তু সোজা বাড়ি। এইভাবে দারুণ বিচক্ষণতার সঙ্গে দুই পক্ষের সন্ধি করিয়ে বিলকে আলাদা করে ডেকে বললাম, শোনো, আমি 3 মাইল দূরে পপুলার কোভ গ্রামে যাচ্ছি। সেখান থেকেই খোঁজ খবর নেব সামিটে এখন কিডন্যাপিং এর খবরটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে। র্যানসামের চিঠিটাও লিখে ফেলতে হবে। ভাবছি ওখান থেকেই পোস্ট করে দেব বেন ডরসেটের ঠিকানা। কি বলো বিল? স্যাম, আমি রনে বনে জলে জঙ্গলে সব সময় তোমার সঙ্গে থেকেছি। জুয়ার আড্ডা, বোমাবাজি, পুলিশের রেড, ট্রেন ডাকাতি, এমনকি সাইক্লোন, সব সময় আমি তোমার পাশে সত্যিকারের বন্ধুর মতো থেকেছি কিনা বলো? হঠাৎ এসব কি বাজে বকছো ভাই? মাথাটা কি একেবারে গেল নাকি? দোষটা কি আমার মাথার? অবশ্য অবশ্য হতেও পারে। মাথা খারাপ না হলে কি আর কিডন্যাপিং এর বুদ্ধি দিই? স্যাম, স্যাম ভাই আমার, তুমি আমি কত ভালোবাসি বলো। প্লিজ আমার এই রাক্ষসটার সঙ্গে একলা হলে চলে যেও। আরে ওরে বাবা, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। আমি তো কাজে যাচ্ছি নাকি, সেটা সেরে সন্ধে ফিরে আসবো তো। আচ্ছা 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 আচ্ছা, তুমি এখানটা একটু বসো, আর বসো দেখি। বহু কষ্টে সেই ধেড়ে শিশুকে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে বেরোলাম। তার আগে অবশ্য দুজন মিলে চিঠিটা লিখে ফেললাম। রেড চিফ তখন গায়ে একটা কম্বল জড়িয়ে ভীষণ চিন্তিত মুখে হন হন করে পায়চারি করছেন আর গুহার মুখে পাহারা দিচ্ছেন। বিল রীতিমতো চোখে জল নিয়ে আমায় অনুরোধ করল মুক্তিপণটা যেন $2000 থেকে 1500-এ নামিয়ে নিয়ে আসা হয়। স্যাম দেখো ভাই, পিতামাতার স্নেহ, আশীর্বাদ ইত্যাদি আদর্শকে সমাজ যে উঁচু আসনে বসিয়ে রেখেছে তাকে আমি ছোট করছি না ভাই, কিন্তু একটু ভেবে বলো তো, এই 40 পাউন্ডের হাড়বজ্জাত বন বিড়ালের জন্য কোনো সুস্থ মানুষ $2000 দেবে? এর জন্য না 1500 পাওয়া গেলেই অনেক। তুমি ডরসেটকে তাই লেখো, তোমার আপত্তি থাকলে বাকিটা না হয় আমার থেকে কেটে নিও ভাই। আমি রাজি হলাম। লেখা শেষ হওয়ার পর সেই চিঠিটা মোটামুটি এইরকম দাঁড়ালো। মিস্টার ডরসেট, আপনার ছেলে আমাদের কাছে আছে, সুস্থ আছে। তাকে শহর থেকে অনেক দূরে রাখা হয়েছে। গোয়েন্দা লাগিয়ে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। ছেলেকে যদি ফিরে পেতে চান তবে নিম্নলিখিত নির্দেশগুলি অক্ষরে অক্ষরে পালন করুন। মুক্তিপণ হিসেবে আমরা মাত্র $1500 দাবি করছি, যেটা আপনাকে আজ রাত 12টার সময় আমাদের বলে দেওয়া ঠিকানায় রাখা একটি বাক্সে দিয়ে যেতে হবে, নগদে। যদি আপনি এই ব্যবস্থায় রাজি থাকেন, ওই একই স্থানে আপনার উত্তর রেখে যাবেন সন্ধে ঠিক 8:30টায়। সাবধান, উত্তর নিয়ে যেন একজনই আসে। খাল পেরিয়ে পপুলার কোভের দিকে যাওয়ার রাস্তার ডান হাতে একটা গম ক্ষেত পড়ে। তার বেড়ার কাছেই 100 মিটার দূরে দূরে 3টে গাছ আছে। তৃতীয় গাছটার উল্টো দিকে বেড়ার পোস্টের নিচে একটা কার্ডবোর্ডের বক্স থাকবে। আপনার প্রতিনিধি যেন এই চিঠির উত্তরটা সেই বাক্সে রেখেই সঙ্গে সঙ্গে ফেরার পথ ধরে। আমাদের নির্দেশ না মানলে বা কোনো রকম চালাকির চেষ্টা করলে কিন্তু ছেলেকে আর দেখতে পাবেন না। যদি কথা মতো ঠিক সময়ে টাকা রেখে যান, তাকে 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় ফেরত পাবেন। আমাদের শর্তের কোনো নড়চড় হবে না। আপনি যদি এতে সম্মত না হন, তাহলে আমাদের তরফ থেকে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। ইতি 2 বিপন্ন ব্যক্তি। চিঠিটা পকেটে পুরে বেরোতে যাব, বাচ্চাটা লাফাতে লাফাতে এসে এক গাল হেসে বলল, এই যে বিটকেল, তুমি যা বললে তুমি যখন থাকবে না তখন আমি ব্ল্যাক স্কাউট খেলতে পারি। তা খেলো না, কে বারণ করেছে? এই তো মিস্টার বিল আছেন, ওর সঙ্গে খেলো। ভালো কথা। খেলাটা ঠিক কিরকম? আমি ব্ল্যাক স্কাউট। আমার কাজ হলো ঘোড়া ছুটিয়ে ইংরেজদের কলোনিতে কলোনিতে গিয়ে সতর্ক করা যে আদিবাসীরা আক্রমণ করতে আসছে। একটানা রেড ইন্ডিয়ান সেজে আমার আর ভাল লাগছে না। বিল যথারীতি পাশে দাঁড়িয়ে অসন্তুষ্টভাবে ঘোঁত ঘোঁত করছিল।
এবার সন্দেহের সুরে বলে উঠল, তা আমাকে এখানে কি করতে হবে শুনি? তুমি আমার ঘোড়া, নাও চটপট হামাগুড়ি দিতে শুরু করো দেখি। আমি? হ্যাঁ, ঘোড়া ছাড়া আমি মিশনে যাব কি করে? বিল, আমি না আসা পর্যন্ত একটু ভুলিয়ে ভালিয়ে রাখো একে। আর একটু স্বাভাবিক হও তো ভায়া, সারাক্ষণ মুখ ভেটকে থাকলে লাভ হবে কিছু? তুমি আর আমাকে জ্ঞান দিও না। নিজে তো ইচ্ছে করে বাইরের কাজগুলো নিচ্ছ যাতে এই নোচ্ছরটার অত্যাচার না সহ্য করতে হয়। বোকার মতন কথা বলো না। তোমার লম্বা চওড়া চেহারাটা বেশি চোখে পড়ার মতো, একবার দেখলেই মানুষের মনে থাকে। আমায় দেখো, কোনো বিশেষত্ব নেই, এসব কাজ আমারই করা উচিত। বিল 4 হাত পায়ে ভর দিয়ে ঘোড়া হতে হতে বলল, সে তুমি যাই বলো, তোমার ব্যাপার আমি বুঝে গেছি। যাকগে, এই ছোড়া, তোর ইংরেজ কলোনি কতদূর? 90 মাইলস। আর ঠিক সময় পৌঁছানোর জন্য ঘোড়াকে খুব জোরে ছুটতে হবে। চল ঘোড়া চল, চল চল। বলেই মাননীয় ব্ল্যাক স্কাউট মহাশয় তার নিমরাজি ঘোড়ার ওপর লাফিয়ে চেপে বসলেন এবং 2 গোড়ালি দিয়ে তার পেটের দুপাশে কষে লাথি মারলেন। বাপরে, মরে গেলাম। স্যাম, ফর হেভেনস সেক, তাড়াতাড়ি ফিরে এসো ভাই। ওরে বাপরে, আমার এখন মনে হচ্ছে র্যানসামটা $1000 রাখলি ভালো হতো। ওই ছেলে, লাথি মারা বন্ধ করবি না এক্ষুনি ধরে দুঘা দেবো। ওদেরকে রেখে আমি বেরিয়ে গেলাম 3 মাইল দূরের গ্রামের উদ্দেশ্যে। পপলার কোভে পৌঁছে পোস্ট অফিস আর খামারের সরঞ্জাম কেনার দোকানের আশেপাশে অনেকক্ষণ বসে রইলাম ঘুরিয়ে ফিরিয়ে। স্থানীয় লোকজনের সঙ্গে টুকটাক কথাবার্তা বলে হাওয়া বোঝার চেষ্টা করলাম। একজন দাড়িওয়ালা ফার্মার জানালো, সামেট শহরে নাকি নাম করা বড়লোক বেন ডরসেটের ছেলে উধাও হয়ে যাওয়ায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি তো এটাই শুনতে চাইছিলাম। আমি পাইপের তামাক কিনলাম, একটু কিছুক্ষণ মটরশুটির দাম নিয়ে দরাদরি করলাম, তারপর কায়দা করে চিঠিটা পোস্টে ফেলে দিয়ে চলে এলাম। পোস্টমাস্টার বললেন ঘণ্টাখানেকের মধ্যেই ডাকের গাড়ি এসে চিঠিগুলো সামিটে নিয়ে যাবে। গুহায় ফিরে গিয়ে কিন্তু বিল বা আমাদের অতিথি কারোরই দেখা পেলাম না। একটু ইতস্তত করে বার কয়েক চিৎকার করে ডেকেই ফেললাম, তাতেও কোনো লাভ হলো না। বেল, বেল, শুনতে পাচ্ছ? রেড চিফ, রেড, না না, এখন তো ব্ল্যাক স্কাউট। মিস্টার ব্ল্যাক স্কাউট, কোথায় গেলে তুমি? কারোর সারা শব্দ না পেয়ে অগত্যা আমি বাইরে বসে বসে পাইপ টানতে লাগলাম। 8 ঘন্টা বাদে ঝোপঝাড় নড়ে ওঠার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি গুহার সামনের খোলা জায়গাটায় বিল এসে দাঁড়িয়েছে। তার মুখে চওড়া হাসি। তার পেছন পেছন বাচ্চা ছেলেটাও এলো, তবে বেড়ালের মতো নিঃশব্দে। সে কিন্তু বিলের 8 ফিট পেছনে দাঁড়িয়ে রইল, আর এগোলো না। দেখলাম তার মুখেও চওড়া হাসি। ব্যাপার কি? আতঙ্ক আর আতঙ্কিত দুজনেই খুশি। এর মধ্যেই এত ভাব হয়ে গেল। কিন্তু বিল যখন মুখ খুলল, বুঝলাম বেচারা আরও একটা মোক্ষম আঘাত পেতে চলেছে। সে নিজে অবশ্য খুব উৎসাহ নিয়ে লাল রুমাল দিয়ে মুখটুক মুছে বলল, স্যাম, স্যাম, আই এম ভেরি সরি। তুমি নিশ্চয়ই খুব রাগ করবে, আমাকে বিশ্বাসঘাতক ভাববে, কিন্তু আমার আর কিছু করার ছিল না ভাই। আমি একজন শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, হাত পা চালিয়ে আত্মরক্ষা করার যথেষ্ট অভ্যেস রয়েছে। কিন্তু সবার জীবনেই এমন কিছু ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো শত্রু আসে যার সামনে সমস্ত বীরত্ব ফেল মেরে যায়। আমায় ক্ষমা করো ভাই, আমি ওই বাঁদরটাকে বিদায় করে দিয়েছি। আগেকার দিনে এমন অনেক শহীদেরা ছিলেন যারা প্রাণ চলে গেলেও নিজেদের মিশনের ক্ষতি হতে দিতেন না। কিন্তু আমার সন্দেহ হয় তাদের বোধহয় আমার মতো এমন সব অতিলৌকিক অত্যাচার কখনো সহ্য করতে হয়নি। আমি একজন ক্রিমিনাল হিসেবে আমার ধর্ম পালন করার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। কি হয়েছে বলো তো, কি সমস্যা? বাবু আমায় ঘোড়া বানিয়ে 90 মাইল পথ ঘোড়া চড়ে ব্রিটিশ কলোনিতে পৌঁছলেন। এত
অনেকক্ষণ ধরে সেই দুরূহ যাত্রা চললো যে আমার মনে হচ্ছিল সত্যিই বোধহয় 90 মাইলই যাচ্ছি। অবশেষে কলোনির সবাইকে বাঁচানোর পর তিনি ঘোড়াকে ওটস খেতে দিলেন। হ্যাঁ, ওটস কোথায় পেল? আমরা তো এনে রাখিনি। নামেই ওটস, আসলে বালি। বলো কি? ঘাড় ধরে আমাকে সেই বালির মধ্যে ঠুসে দেওয়া হলো। তারপর 1 ঘন্টা ধরে শুধু প্রশ্ন আর প্রশ্ন। গাছের কোটরে ডাইনি বুড়ি থাকে কিনা, কি করে একটা সোজা রাস্তা দুটো আলাদা দিকে যায়, ঘাসের রং সবুজ কেন। কানটা আমার ঝালাপালা হয়ে গেল। আর কত সহ্য করবো বলো তো? অতিষ্ঠ হয়ে বেটার জামার কলার ধরে টানতে টানতে আমি পাহাড় থেকে নামতে লাগলাম। সারাটা রাস্তা চিৎকার করে কান ফাটালো। লাথি মেরে মেরে আমার পা দুটো হাঁটুর নিচ থেকে পুরো নীলা কালো করে দিয়েছে। এই দেখো, এই দেখো, 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 বুড়ো আঙুলে আর হাতে 3খানা কামড়ের ক্ষত। আমাকে আগুনে পুড়িয়ে এগুলো কটারাইজ করতে হলো। কিন্তু সে এখন আর নেই। সে বাড়ি চলে গেছে। আমি তাকে সামিট পৌঁছানোর রাস্তার থেকে 8 ফিট দূরে একটা লাঠি মেরে ছেড়ে দিয়ে এসেছি। কি শান্তি! আমার সারা গায়ে ব্যথা, কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীটা কি সুন্দর লাগছে। র্যানসমের টাকাটা অবশ্য হাতছাড়া হলো, সেজন্য আমি খুব দুঃখিত স্যাম। কিন্তু বিশ্বাস করো, এটা না করলে তোমার বন্ধু বিল ডিসক্রলের পাগলা গারদে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। বিল, বলো বলো বলো। বলছিলাম, তোমার পরিবারে কারোর কি হার্টের রোগ আছে? এই না তো, এই ম্যালেরিয়া আর অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো ক্রনিক রোগ আমার বংশে নেই। এই কিন্তু হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন। একবার পেছনে তাকিয়ে দেখো। কেন, কি? বিল পেছন ফিরে দেখলো যাকে বিদায় করার আনন্দে সে এতক্ষণ প্রায় উদ্বাহু হয়ে নৃত্য করছিল, সেই দুঃস্বপ্ন তারই দিকে কান এঁটো করা হাসি নিয়ে তাকিয়ে আছে। কেমন মজা! বন্ধুর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো তার শরীরে বুঝি আর রক্ত নেই। সে ধপ করে মাটিতে বসে পড়ে উদ্ভ্রান্তের মতো ঘাস পাতা আর গাছের ডাল নিয়ে টানাটানি করতে লাগলো। ঘন্টাখানেকের জন্য আমি ভয় পাচ্ছিলাম, বিল কি তাহলে সত্যিই পাগল হয়ে গেল? তারপর আমি তাকে অনেক বোঝালাম। আহা, ভাই 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 ভাই, বলো না ভাই। আমি সব ব্যবস্থা করে এসেছি, আর চিন্তা নেই। চিঠি দিয়ে দিয়েছি, আজই সব মিটে যাবে। আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার ভাই। মাঝরাত হলেই আমরা ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে অনেক দূরে চলে যাব। আর একটুখানি সহ্য করো বিল। এতে কিছুটা কাজ হলো। খানিকক্ষণ পর একটু সুস্থ হয়ে সে রেড চিফের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টাও করলো। এই তো পাটকেল ঠিক হয়ে গেছে। তাহলে পরের খেলাটা আমরা জাপানে যাব যুদ্ধ করতে। তুমি হবে একজন রাশিয়ান। খেলবে তো? বলো 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 বলো, খেলবে তো আমার সঙ্গে? বলো বলো। ঠিক আছে, ঠিক আছে, রে হবে এখন। বলছি, আমি আর একটু জিরিয়ে নিই, তারপরে খেলবো বাবা। কিডন্যাপিংয়ে মুক্তিপণ সংগ্রহের সময়টা অপরাধীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়েই বাচ্চার বাড়ির লোক আর পুলিশ ওত পেতে অপেক্ষা করে তাদের ধরবে বলে। অনেক পেশাদার কিডন্যাপারই এখানে একটু ভুল করে বসে। আদান প্রদানের জায়গাটা তারা ঠিক করে কোনো এক ঘুপচি অন্ধকার এলাকায়, যেমন কোনো এঁদো গলি, না হলে কোনো বন্ধ ফ্যাক্টরি, অথবা গভীর বন জঙ্গল। তাতে গা ঢাকা দিয়ে চলাফেরা করা সহজ হয় ঠিকই, কিন্তু এটা অনেকেরই খেয়াল থাকে না যে এতে বিপক্ষেরও লুকিয়ে বসে থাকার সুবিধে বেশি। আমি কিন্তু এসবের ধারও ধারিনি। যে গাছের নিচে বেন ডরসেটের আমার চিঠির উত্তর আর পরে টাকা রাখার কথা, তার আশেপাশে ধু ধু করছে 3-4টি ক্ষেত। কাজেই কারোরই লুকোচুরি খেলার কোনো সুযোগ নেই। একমাত্র আমি গাছের মাথায় চড়ে ভূতের মতো বসে রইলাম। চারদিকে নজর রাখতেও দিব্যি সুবিধে হচ্ছিল। ঠিক 8:30টার সময়
একটি কিশোর ছেলে সাইকেল চালিয়ে যথাস্থানে এলো। বেড়ার পোস্টের তলায় বাক্সটা দেখতে পেয়ে তার মধ্যে একটা ভাঁজ করা কাগজ রেখে দিল, তারপর আবার প্যাডেলে চাপ দিয়ে শহরের দিকে চলে গেল। আমি পাক্কা 1 ঘন্টা অপেক্ষা করে যখন বুঝলাম সব ঠিক আছে, তখন গাছ থেকে নেমে কাগজটা নিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালাম। আধ ঘন্টা পর গুহায় পৌঁছে বিল আর আমি ডরসেটের চিঠিটা পড়লাম। সুধী বিপন্ন ব্যক্তিবৃন্দ, ভদ্রমহোদয়গণ, আমার পুত্রকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে আপনারা মুক্তিপণের যে প্রস্তাব দিয়েছেন তা আজকের ডাকে আসা চিঠিতে জানতে পারলাম। আমার ধারণা আপনাদের দাবি কিছু অন্যায্য রকমের বেশি। আমি বরং আপনাদের অন্য একটা প্রস্তাব দিচ্ছি, মনে হয় আপনারা তাতে সম্মতই হবেন। আপনারা যদি আমার সুপুত্র জনিকে নিয়ে আসেন এবং আমার হাতে $250 দেন নগদে, আমি তাকে ফিরিয়ে নিয়ে আপনাদের ভার লাঘব করব। তবে রাতে আসলেই ভালো হয়। আমার ছেলের অন্তর্ধানে প্রতিবেশীরা যার পর নাই আনন্দিত। তাকে এত তাড়াতাড়ি আবার ফিরিয়ে আনার জন্য আপনাদের প্রতি তাদের যে প্রতিক্রিয়া হবে তার দায় কিন্তু আমার নয়। ইতি ধন্যবাদান্তে, বেন ডরসেট। অপহরণের ইতিহাসে কেউ কোনোদিন বন্দির বাড়ি থেকে এমন চিঠি পেয়েছে বলে শুনিনি। আমার মাথাটা গরম হয়ে গেল। কি অবস্থা, কি দুঃসাহস! লোকটা নিজেকে কি মনে করে, আমাদেরই বা কি মনে করে? ছি 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 ছি। এরপর ক্রিমিনাল সমাজে মুখ দেখাবো কি করে? না 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 না, এর একটা উচিত শিক্ষা। ভাই 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 ভাই, বলো না ভাই। আর কাউকে শিক্ষা দিয়ে কাজ নেই ভাই। আমার নিজের না যথেষ্ট শিক্ষা হয়েছে, আমায় মাফ করো। $250 তো ব্যাপার, এই টাকা তো আমাদের কাছে আছেই, তাই না? আর একটা রাত এই বাচ্চাটার সঙ্গে কাটালে না আমাকে বেডলামের অ্যাসাইলামে বেড নিতে হবে ভাই। আমার তো মনে হচ্ছে বেন ডরসেট শুধু একজন মহানুভব ভদ্রলোকই নন, বেহিসেবিও বটে। না হলে কি আর এত কম টাকায় রপা করেন? প্লিজ ভাই, এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া হতে দিও না ভাই স্যাম, প্লিজ। সত্যি বলতে এই জঙ্গলি দস্যুটাকে নিয়ে আমিও আর পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই করি, চলো ওকে বাড়ি দিয়ে আসি, র্যানসাম দিই, তারপর পালাই এখান থেকে। একদম ভাই। আমাদের অতিথিকে বিদায় দিতেও অবশ্য বিস্তর ঝঞ্ঝাট পোহাতে হলো। তাকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছিলাম বাড়ি ফেরার জন্য। বাড়ি? না না না, আমি কিছুতেই বাড়ি যাব না। না, আমি কিছুতেই বাড়ি যাব না। না না। আচ্ছা 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 আচ্ছা, চিফ চিফ, আপনার বাবা আপনার জন্য 1 জোড়া নতুন গামবুট আর রূপোর হাতলওয়ালা রাইফেল কিনেছেন। হ্যাঁ, তাও যাবেন না? এগুলোতে আপনাকে কি সুন্দর মানাবে বলুন দেখি। তখন আমাদের খেলাগুলো তো আরো ভালো জমবে। কি কি বলো পাটকেল ভাই? তাই তো তাই তো। কোনো মতে ঠিক রাত 12টার সময় বেন ডরসেটের বাড়ির দরজায় পৌঁছলাম। দেখলাম গৃহকর্তা প্রশান্ত মুখে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। কোথায় রাত 12টার সময় আমাদের বাচ্চাটির মুক্তিপণ $1500 গুনে নেওয়ার কথা, তা না, ঠিক সেই সময় বেন ডরসেট বিলের হাত থেকে আমাদের মুক্তিপণ $250 গুনে নিলেন। তারপর যেই আমরা চিফকে রেখে চলে যাওয়ার উপক্রম করলাম, অমনি আবার শুরু হলো তার তাণ্ডব। এবার তার সঙ্গে যোগ হলো চিৎকার করে কান্নাও। থাকবো না। কেন তোমরা আমাকে রেখে চলে যাচ্ছ? আমি কিছুতেই যাব না বাড়িতে। আমার একদম ভালো লাগে না। বিটকেল, তুমি আমাকে মিথ্যে কথা বললে। না 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 না। পাটকেল, ও পাটকেল, তুমি অন্তত বলো আমরা কত মজা করলাম। তোমার মজা হয়নি? বলো বলো না, বলো। ছাড়ো তো ছাড়া ছেলে, মজা মজা নাকি? প্রাণটা যখন আছে এই ঢের। ওরে বাবা, কি মুশকিল!
এই স্যাম, ওকে ছাড়াও না, ওকে ছাড়াও না আমার পা থেকে, যাবো কি করে? মিস্টার ডরসেট, আপনি ছেলেকে কতক্ষণ ধরে রাখতে পারবেন? আমার শরীর এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল, তবে আপনাদের মিনিট 10 বোধহয় দিতে পারবো। ব্যাস ব্যাস, ধরুন তবে চিফ, আমরা আসি। হ্যাঁ, যাও 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 বাবা, বাবার কাছে যাও, আমরা আসি, কেমন? অনেক ধন্যবাদ, আপনার মঙ্গল হোক। 10 মিনিটে আমি না কানাডার বর্ডারে চলে যাবো। বাই 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 বাই। অতঃপর আমাদের মহামান্য রেড চিফ বাবার কঠিন আলিঙ্গনে আটকে পড়েও প্রবল চিৎকার সহযোগে হাত পা ছোঁড়া অব্যাহত রাখলেন। কিভাবে যে মিস্টার ডরসেট একা হাতে সেই টাইফুনকে থামিয়ে রেখেছিলেন সেটা একটা রহস্য। নিশ্চয়ই ভদ্রলোকের নিয়মিত কুস্তির অভ্যাস আছে। মনে মনে তাকে নমস্কার জানিয়ে আমি যখন যাওয়ার জন্য পেছনে ফিরলাম, দেখলাম বিল আর সেখানে নেই। আমি বিলের চেয়ে অনেক বেশি ছিপছিপে, দৌড়ইও ভালো, কিন্তু সেদিন আমি ওই পাড়ার চৌহদ্দি পেরোনোর আগেই বোধহয় বেল সামিট শহর অন্তত 1.5 মাইল পেছনে ফেলে উধাও হয়ে গেল। সত্যি সত্যি কানাডা পৌঁছে গিয়েছিল কিনা তারপরে সাহস করে জিজ্ঞেস করিনি। শুনলেন ও হেনরির রচনা অবলম্বনে দ্য র্যানসম অফ রেড চিফ। পুনর্কথন শতাব্দী ভট্টাচার্য, পরিচালনা তমালী চৌধুরী। গল্প পাঠে এবং স্যামের চরিত্রে সাক্ষ্য রায়। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিল সায়ম দাস, জনি দেবসমন ঘোষ, মিস্টার ডরসেট অভিজিৎ ভূঁইয়া। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ ত্রিশিব দাস, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌভিক বিশ্বাস, সহকারী নির্দেশক গার্গী বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।